রিসেন্টলি আমেরিকা ইন্ডিয়ার উপরে 50% শুল্ক আরোপ করছে। প্রথমে 25% ছিল, তারপরে আরো 50%, এবং হুমকি ধামকি এমনভাবে আসতেছে যে ইন ফিউচার এটা বাড়তে থাকবে। বিফোর অফ সাম অফ ডেজ এই একই ধরনের কেস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ব্রাজিলের প্রেসিডেন্টের উপরে খাটাইছে এবং ওইটাও এখন রানিং আছে। বিফোর অফ সাম মান্থ, কয়েক মাস আগে তারা চায়নার উপরে এই ধরনের ট্যারিফ অ্যাটাক চালাইছিল। চায়না ইকোনমিক্সে মোটামুটি স্ট্রং, মোটামুটি বলতে একদম বলা যেতে পারে এই মুহূর্তে আমেরিকার সমকক্ষই বা হতে যাচ্ছে আর কি। তো চায়নার উপরেও ট্যারিফ অ্যাটাক চালাইছে, কিন্তু চায়না তো আসলে শক্তপোক্ত জবাব দিছে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এটার পেছনে হাঁটতে বাধ্য হয়। এখন এই যে 2 দিন পর পর ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার একজন প্রেসিডেন্ট সে প্রেস ব্রিফিংয়ে এসে সাথে করে একটা বোর্ড নিয়ে আসে, বোর্ডে বিভিন্ন দেশের নাম লেখা থাকে, তারপরে কত পার্সেন্ট ট্যারিফ করবে, এগুলো তো আসলে প্রেসিডেন্টের কাজ না। এটা অন্য কোনো ডিপার্টমেন্টের কাজ হইতে পারে, কিন্তু সে এগুলো নিজে ধরে ধরে দেখায় কলমের মতো, মানে এলাকার মাস্টারের মতো। যাই হোক, এই কাজটা ডোনাল্ড ট্রাম্প যদি নাও করে তাহলে অন্য কেউ করবে, বাট ইন ফিউচার এগুলো করতেই থাকবে। ডোনাল্ড ট্রাম্প, আপনারা হয়তো অনেকে মনে করতেছেন সে একটু পাগলাটে স্বভাবের, হয়তো একটু বেশি বোঝে, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয়, না ব্যাপারটা এরকম না। এগুলো আসলে কোনো না কোনো একটা কারণেই করতেছে, কারণটা এক্সপ্লোর করব, বাট ইন ফিউচারে এগুলো আপনারা দেখতে থাকবেন। এই পুরো ব্যাপারটা বোঝার আগে একটা কমন এক্সাম্পল দেই। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় ভাইয়ের। পাশে একটা মোড় আছে, 3 রাস্তার 3 রাস্তার মোড় এইটা। তো প্রথমে যে দোকানটা ছিল আজ থেকে 15-20 বছর আগে, সেই দোকানটা অনেক বড় ছিল, ঠিক আছে। এলাকার সবাই ওই দোকানে এই জিনিসপাতি কিনতো। তখন ওই দোকানদার আসলে যেই ধরনের বিহেভ করতো, আজকে এত বছর পরে এসে ওই একই ধরনের বিহেভ করতে পারে না। কেন? কারণ আরো দোকান হয়ে গেছে। এই দোকানটা রিসেন্টলি করা হয়েছে। তো আরো যত দোকানদার আছে, 3-4টা দোকান হয়ে গেছে। তো ফার্স্ট যেই দোকানদার ছিল, তার যে বিহেভিয়ার ছিল যে দাম এত, নিলে নাও, না নিলে দেখো অন্য কোথাও দেখো, কম হবে না। তারপরে ওর দোকান ক্রস করে যে অন্য কোনো দোকানে যাবে বা বাকি নিলে উল্টাপাল্টা আচরণ, সেইগুলো, এই বিহেভিয়ারগুলো এখন আর করতে পারে না, বিকজ অনেকগুলা দোকান হয়ে গেছে, তার মধ্যে এইটাও কিন্তু একটা। তো আমেরিকা এত বছর ধরে সারা পৃথিবীর মোড়ল হিসেবে ছিল। ছিল বলতে কেন বলতেছি ছিল, এটা আস্তে আস্তে অতীত হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা মোড়ল হিসেবে আছে, কারণ তারা চিকন বুদ্ধি খাটাইতে পারছিল। একটা স্ট্রং এবং টেকসই, মানে ফিউচারিস্টিক তারা কিছু ব্রেন খাটাইছিল আজ থেকে 100 বছর আগে, যার কারণে তারা এখন পর্যন্ত টিকে আছে। এমনিতেও তাদের একটু বুদ্ধি বেশি। মূলত তারা পেট্রো ডলারের কারণে টিকে আছে। একটা দেশ আরেকটা দেশে কোনো কিছু বেচতে যাবে, কোনো কিছু কিনতে যাবে, তাহলে ডলারে লেনদেন করতে হবে। এই যে সিস্টেম ইন্টারন্যাশনালি করে দিচ্ছে, এবং এইখান থেকে বিশ্ব এখন পর্যন্ত বের হইতে পারতেছে না, এক্সেপ্ট কয়েকটা কান্ট্রি লাইক রাশিয়া, তারপরে চায়না, এদিকে ইরান আছে। ইরান কিন্তু নিষেধাজ্ঞার উপরে আছে। ইরান থেকে কোনো অন্য কোনো দেশ তেল কিনতে পারে না। বাংলাদেশ কিন্তু ইচ্ছা করলেই ইরান থেকে তেল কিনতে পারবে না, কারণ কিনলে কিসে, মানে কিভাবে ওই টাকাগুলো পরিশোধ করবে? বাংলা টাকা তো ইরান নিবে না। আর ইরানের টাকা আপনি কোথায় থেকে পাবেন? আপনার কাছে তো আছে বাংলা টাকা অথবা ডলার। সো এই যে পেট্রো ডলারের আন্ডারে থেকে বের হয়ে, মানে সেপারেট পেট্রো ডলার কান্ট্রি থেকে যদি আপনি তেল কিনতে যান, তাহলে এটা সম্ভব না। দ্যাটস ওয়াই পুরো পৃথিবীটা একটা ইনভিজিবল কানেকশনে আটকে আছে। এবং এটা ইন ফিউচার বলতে আর মাত্র কয়েক বছরের মধ্যে এই জিনিসটা ছিঁড়ে একাকার হয়ে যাবে। এই জিনিসটা থাকবে না। যদি না থাকে, তাইলে আমেরিকার যে হালটা হবে, তাদের ওই মোড়লগিরি, সারা পৃথিবীর উপর যে একটা ব্যাড ইফেক্ট অর গুড ইফেক্ট যে যাই বলুক, এই ইফেক্টগুলো আস্তে আস্তে ভাঙতে থাকবে এবং মোড়লগিরি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কারণ আমেরিকা যে পরিমাণে শক্তিশালী ইকোনমিক্যাল আর মিলিটারি ওয়াইজ, তার সমকক্ষ অনেকগুলা দেশ অলরেডি দাঁড়ায় গেছে, তার মধ্যে রাশিয়ান, চায়না অন্যতম। সো আগে থেকেই যাতে তারা একটা প্রভাব ক্রিয়েট করে রাখতে পারে, যার কারণে এই শুল্ক আরোপগুলো তারা করতেছে। হ্যাঁ, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের আগে ছিল। জো বাইডেন হয়তোবা এই জিনিসটা ওপেনলি করেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু পাগলাটে স্বভাবের, সে স্ট্রেট সরাসরি কিছু বলতে পারে, এজন্য সে সরাসরি নিয়ে আসছে। বাট জো বাইডেনও কিন্তু করে গেছে, ডোনাল্ড ট্রাম্পও করতেছে ওপেনলি, আর নেক্সটে যে প্রেসিডেন্ট আসতে যাচ্ছে সেও কিন্তু একই কাজ করবে। এগুলো করার অর্থ হচ্ছে যে ওই যে বিহেভ, মানে কি বলে, পুরাতন যে বিহেভিয়ার, পুরাতন যে
আচার আচরণ এটা যাতে বজায় রাখা, তাদেরকে যাতে ভয় করে, ব্যাপারটা এরকম। তাদের কথার বাইরে যাতে না যাইতে পারে, গেলে কি ধরনের পরিণতি হবে এইটা আসলে প্রমাণ করতে চায় যে আমেরিকার কাছে আসতে হবে, আমেরিকার ডলার নিয়েই চলতে হবে, অন্য কোনো কিছু চিন্তাভাবনা থাকলে ওগুলা বাদ দাও, তাইলে এই ধরনের পরিণতি হবে, যেটা ওপেনলি ডোনাল্ড ট্রাম্প করতেছে। কিন্তু তারপরেও আলটিমেটলি খুব একটা কাজ হচ্ছে না। যেমন ডোনাল্ড ট্রাম্পের অনেক দিনের ফ্রেন্ড নরেন্দ্র মোদি, তাকে যখন 50% ট্যারিফ আরোপ করছে, সে কিন্তু মাথা নত করেনি। ডোনাল্ড ট্রাম্পের কথায় কিন্তু নরেন্দ্র মোদি মাথা নত না করে তিনি আদারওয়াইজ ওয়ে চয়েস করার ট্রাই করছেন, এবং পরবর্তীতে তিনি রাশিয়া, এরপরে চায়নার কাছে তিনি চলে গেছেন যে এই প্রবলেমগুলো সলভ কিভাবে করা যায়। যদি প্রবলেম সলভ হয়ে যায়, হ্যাঁ, 50% ট্যারিফ অথবা যদি আরও বৃদ্ধি করা হয়, তাহলে ইন্ডিয়ার একটা ইকোনমিক্যাল সেক্টরে অনেক বড় একটা প্রভাব পড়বে। অনেক বড় মানে এটা মানে খুব ভয়াবহ একটা প্রভাব পড়বে। কিন্তু এইটা যদি ইন্ডিয়া কোনো মতে কাটায় উঠতে পারে এবং নতুন একটা সাবকন্টিনেন্টাল এরিয়াতে যে কান্ট্রিগুলো আছে, পাকিস্তান, চায়না, বাংলাদেশ অলসো, এদিকে দূর দিয়ে ইউরোপের কোনো কান্ট্রি, রাশিয়া, এদের সাথে যদি কানেক্টিভিটি তৈরি করতে পারে, যেমন ইন্ডিয়া যদি ইরানের কাছ থেকে তেল কিনে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। রাশিয়ার কাছ থেকে কিনতেছে, খুব একটা প্রবলেম হবে না। চায়নার কাছ থেকে কিনতেছে, খুব একটা প্রবলেম হবে না। তো বিকল্প কোনো রাস্তা যদি ইন্ডিয়া বের করে ফেলতে পারে, নট অনলি ইন্ডিয়া জাস্ট এক্সাম্পল, আরও অন্য কোনো কান্ট্রির সামনে এই ধরনের ট্যারিফ আসতে পারে এবং তাদের জন্য একটা এক্সাম্পল হইতে পারে যে ঠিক আছে, আমেরিকা যদি এরকম মানে অত্যাচার করে, তাহলে এখান থেকে বের হওয়ার কোনো সলভিং পয়েন্ট আছে কিনা। সো সলভিং পয়েন্ট আস্তে আস্তে বের হবে যদি ইন্ডিয়া এই ধাক্কাটা সামলাইতে পারে, তাহলে নেক্সটে আমেরিকার যে কোনো প্রেসিডেন্ট সে বুঝবে যে ইন্ডিয়ার ওপরে আর ট্যারিফ দিয়ে লাভ নাই, কারণ দিলেই তারা পিছলে অন্য দেশে চলে যাবে। অন্য কোনো দেশের ওপরে যদি দেয়, তাহলে ওই দেশ যদি ধাক্কা সামলাইতে না পারে, তাহলে তারা হয়তোবা আমেরিকার প্রেসিডেন্টের কথা মতো চলবে। বাট এই ধরনের হুমকি ধামকি আসতে থাকবে। কিন্তু এই যে বিকল্প ওয়ে যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে আস্তে আস্তে নতুন মোড়ল একটা আমদানি হতে থাকবে, সামনে একটা আবিষ্কৃত হতে থাকবে নতুন একটা দেশ, যেই দেশ আস্তে আস্তে আমেরিকার জায়গাটা দখল করে নেবে এবং মানে আলাদা একটা ওয়ার্ল্ড ইকোনমিক্যাল সিস্টেম দেখতে পাচ্ছে। এটা আমার অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি, কারণ আমেরিকার দিন ফুরায় আসতেছে। ওই যে দোকানদারের মতো, ফার্স্টে যতই বিহেভিয়ার করুক বাজে, কারণ দোকান একটাই ছিল, আশেপাশে যখন অন্যগুলো দোকান তৈরি হয়ে গেছে, তখন বিহেভিয়ারটা কমে যাবে, অলরেডি কমে গেছে। তো এটাই হচ্ছে জিওপলিটিক্স। জিওপলিটিক্স কখনো স্থির না, এটা রানিং, চলমান। 100 বছর, 50 বছর পরে হলেও বা 1000 বছর পরে হলেও জিওপলিটিক্স এটা ভেঙে যায়, নতুন করে জিওপলিটিক্স তৈরি হয়। যারা এই ধরনের নিউজ দেখতেছেন, হয়তোবা এই ভিডিওটা তাদের জন্য হয়তোবা একটু জ্ঞানের প্রসারে উপকৃত হইতে পারে। চ্যানেলটা অনেক ছোট, আপনাদের সাপোর্ট অনেক আশা করতেছি, বিশেষ করে সাবস্ক্রাইব যদি খুব ভালো লাগে, বা ভিডিও কেমন লাগতেছে এগুলো যদি জানাইতে চান, তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই। ভেরি গুড বা ছোট ছোট শব্দে কমেন্ট বক্সে যদি লিখেন, ভিডিওটাতে একটা যদি লাইক করেন, তাহলে খুব ভাল লাগে আর কি। তার থেকেও বেশি চেয়ে নিচ্ছি, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কারণ দেশ এবং বিদেশ সম্পর্কে, স্পেশালি দেশ সম্পর্কে আমি বেশি ভিডিও তৈরি করবো, আর বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু বলার আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, খোদা হাফেজ।